নমস্কার বন্ধুরা, বৈদিক অডিও স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পাঠ করে শোনাব বিশ্বশ্রেষ্ঠ গোয়েন্দা সমগ্র দ্বিতীয় গল্প। আজকে যে পাঠ করে শোনাবো যে গল্পটি, সে গল্পটির নাম মুক্ত রহস্য, লেখক পূর্ণেন্দু পত্রী। তো চলুন শুরু করি আজকের গল্প, পূর্ণেন্দু পত্রীর মুক্ত রহস্য। আমরা যখন গাড়ি থেকে নেমে দোকানের উল্টো ফুটপাতে দাঁড়ালাম, দোকানের কোলাপসিবলে তখন প্রকাণ্ড তালা, অথচ দোকানটা খোলা এবং ভিতরে লোকজন, বেশ ভালো রকম লোকজন। দিনের বেলায় এই দোকানে বাইরে থেকে তালা লাগানোর কথা নয়, তাই অবাক হয়ে মনিকাদির দিকে তাকালাম। মনিকাদির ভুরুর ভাঁজেও বিস্ময়। কি হলো, ডাকাত টাকাত নাকি? সেই রকমই তো মনে হচ্ছে, বললাম আমি। মনিকাদি বললে, যাই হোক, দেখাই তো যাক সামনে গিয়ে। কথা ছিল জাম্বো গাড়িতেই থাকবে, আমি আর মনিকাদি যাব দোকানে। কিন্তু তালা বন্ধ। দোকানের মানুষজনের ব্যস্ত সমস্ত ভঙ্গিতে রহস্যের গন্ধ পেয়ে জাম্বোকে বললাম, নামবি নাকি? জাম্বো যেন অনেকটা রাজি হলো। আমরা রাস্তা পার হয়ে দোকানের দিকে এগোলাম। এই ফাঁকে আগের ঘটনাটা আপনাদের বলে নিই। ঘটনাটা হচ্ছে, আজ ছুটির দিন, ঈদুজ্জোহা। কাল আমার পিস্তুত বোন উর্মির বিয়ে। বিয়েতে উপহার দেওয়ার জন্য মনিকাদি, আমার মাস্তুতো দিদি, বউবাজারের গিনি ঘরে গড়াতে দিয়েছে হার। আজ ছিল ডেলিভারি ডেট। সোনাদানা নিয়ে একা একা চলাফেরা করতে ভয় করে বলেই মনিকাদি তার গাড়িটা ঘুরিয়ে নিয়েছিল আমাদের বাড়ির দিকে, আমাকে সঙ্গে জোটাতে। পরের গাড়িতে গা এলিয়ে বেমক্কা খানিকটা ঘুরে আসতে কার না ইচ্ছে করবে। তাছাড়া ছুটির দিন যেহেতু, রাস্তাঘাটও থাকবে ফাঁকা, গাড়ি চড়ার আরামটা ভোগ করা যাবে পুরোপুরি। অন্য সব দিনে মোটর গাড়িও যা, ঠেলা গাড়িও তাই, বরং ঠেলা গাড়িরাই এ শহরের সবচেয়ে নির্ভর ও দ্রুতগামী যান। যাই হোক, আমাদের গাড়ি ছুটে চলেছে। গড়ানহাটা পেরিয়ে বিডন স্কোয়ারের সামনেই বেঁকে যখন মিনার্ভা থিয়েটারের কাজ বরাবর, হঠাৎ চেঁচিয়ে উঠি আমি, গাড়ি থামাতে বলে। ড্রাইভার দ্রুত ব্রেক কষে পিছনে তাকায়। মনিকাদিও চমকে উঠেছিল আমার বিনা মেঘে বজ্রপাতের মতো চিৎকার শুনে। কি হলো, চেঁচালি কেন? আমি বললাম, জাম্বো। মনিকাদি বলল, কে জাম্বো? আমি বললাম, আমার বন্ধু জাম্বো। তা হয়েছে কি? না মানে, ও তো ওদিকে থাকে না, ভবানীপুরে থাকে। ওকে এখানে দেখেই গাড়িটা থামানোর ইচ্ছে হলো। 1 মিনিট রাখো না গাড়িটা, 1 সেকেন্ড কথা বলেই চলে আসব। ও হয়তো আমাদের বাড়িতে যেতে পারে, সেটা ওকে বারণ করে আসব। আমি দৌড়ে গাড়ি থেকে নেমে জাম্বোকে রাস্তায় পাকড়াও করি। কিরে, তুই এখানে? জাম্বো বলে, মায়ের জন্য থিয়েটারের টিকিট কিনতে এসেছিলাম। এখন কোথায় যাচ্ছিস? বাড়ি। তাহলে গাড়িতে ওঠ, আমরা এখন যাব বউবাজারে। সেখান থেকে ল্যান্সডাউনে জাম্বো একথা শুনে গাড়িতে ওঠে। মনিকাদির সঙ্গে আলাপ করিয়ে দিই। জাম্বোর সঙ্গে মনিকাদি আলাপ করে। মনিকাদি সত্যি এক আশ্চর্য মেয়ে। এমনিতে কি ভালো, ক্যালেন্ডারের মেনকা উর্বশীদের মতো রূপসী, দেখতেও যেমন, ব্যবহারেও তেমনি ঝলমলে। কত বড়লোকের বাড়ির বউ এখন, 3-3টে গাড়ি, তার মধ্যে একটা শুধু মনিকাদির মার্কেটিং বা এদিক ওদিক আসা যাওয়ার জন্যে। অথচ অহংকার নিয়ে এতটুকু, সবই ভালো। এমনকি ছাত্রী জীবনে মনিকাদির পড়াশোনাতেও খুব ভালো ছিল।
একবার দুবার স্টারও পেয়েছিল। অথচ বিয়ের পর বেশি সুখ স্বাচ্ছন্দ্যের সংসারে গিয়ে লেখাপড়ার ঘরে শূন্য। বাঙালি মেয়েদের এই এক দুর্দশা। বিয়ের আগে রবীন্দ্রসঙ্গীত, ফিলোসফিতে এমএ, বাংলায় অনার্স, সাহিত্য সভা, ডিবেট, অ্যানুয়াল ফাংশন, চণ্ডালিকা, চিত্রঙ্গদা নাচ, কামু কাফকা, কমল কুমার, তারপর সেই লাট সাহেবের বাড়ির বউ, সব কিছু ধামাচাপা। এমনকি বিয়ের আগে যা সব পড়েছে শিখেছে সে সবও ভুলে ভূত। যদিও সত্যি না হতো তাহলে ব্যোমকেশ বক্সীর ছেলে কথাটা শোনার পরই চমকে উঠত মনিকাদি। চোখ দুটো দপ করে জ্বলে উঠত টিউবলাইটের মতো এবং বলতো, ও মা, বলিস কি, শরদিন্দুবাবুর সেই বিখ্যাত গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর ছেলে ওই জানবো? বাবা, ছেলেবেলায় লুচি ফেলে গোগ্রাসে গিলতাম ব্যোমকেশ বক্সীর দুঃসাহসিক কীর্তিকাহিনী। কি যে ভালো লাগতো পড়তে, সে আর কি বলবো। মনিকাদি বিয়ের আগের মনিকাদি থাকলে এই জাতীয় উচ্ছ্বাসে ফেটে পড়তো অবশ্যই। আর সেরকমই আশা করেছিলাম আমি। কিন্তু জাম্বুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর মনিকাদির মুখে নিছক ভদ্র সৌজন্যের হাসিটুকু ছাড়া আর কিছুই প্রকাশ পেল না। তা দেখে মনে মনে সত্যি বিরক্ত হয়েছিলাম খুবই। মোট কথা, আজ অপ্রত্যাশিতভাবেই জাম্বুকে কাছে পেয়ে গিয়েছিলাম, আমি বা আমরা। রাস্তা পার হয়ে দোকানের সামনে দাঁড়াতেই দোকানের মালিক মনিকাদি দেখতে পেয়ে খাকির পোশাক পরা দারোয়ানকে হুমকি দিলেন কোলাপসিবল গেটটা খুলে দিতে। দারোয়ানও মনিকাদি চেনা, তালা খুলে কোলাপসিবল টেনেই এক সেলাম করলো। খাতির তো হবেই, এটা মনিকাদির শ্বশুরবাড়ির বাঁধা দোকান, বছরে লাখ টাকার গয়না কেনে। ভিতরে ঢুকেই আমরা টের পেয়ে যাই একটা অস্বাভাবিক থমথমে ভাব। দোকানের মালিক মনিকাদিকে নমস্কার করে মিশ্রিদানা এক চিমটে হেসে গোমরা মুখ গম্ভীর হয়ে গেলেন আবার। মনিকাদি জিজ্ঞেস করল, কি হয়েছে, ঠোঁটটা খুলেছে কি খোলেনি? আদিত্যনাথবাবু, মানে যিনি গিনিঘরের মালিক, তিনি বলে উঠলেন, আমার চেম্বারে চলুন। আমরা তিনজন আদিত্যনাথবাবুর চিড়ে চ্যাপ্টা চেম্বারে গিয়ে বসলাম। কোনো মতে তিনজনে বসা যায় টেবিলের এপাশে। দেয়ালময় মহাপুরুষের সোনার ফ্রেমে বাঁধানো ছবি। এতগুলো মহাপুরুষ এইটুকু একটা ঘরে কি করে যে দিন কাটান, ভাববারই কথা। নিজের চেম্বারে বহু কষ্টে নিজের থপথপে শরীরটাকে সেটে বসার পরই আদিত্যনাথবাবু বললেন, দিদি, আমার দোকানে কোনো দিনও যা ঘটেনি আজ তা ঘটে গেছে, সেজন্যই গেটে তালা। মনিকাদি বললেন, ডাকাতি নাকি? তার চেয়েও সাংঘাতিক। কি, কেউ খুন হয়েছে নাকি? না দিদি, ওসব নয়, ওসবের চেয়ে ঢের রহস্যময়। রহস্য কথাটা কানে আসা মাত্রই আমি জাম্বুর দিকে তাকাই। জাম্বুর চোখ দুটো আদিত্যনাথবাবুর দিকে ফেবিকলে আটা। মনিকাদি ব্যাপারটা জানতে ব্যাকুল। কি হয়েছে বলুন তো? আদিত্যনাথবাবু ফুলিয়ে ফাঁপিয়ে যে বললেন তার সংক্ষিপ্ত সার এরকম, আমরা দোকানে পৌঁছবার মাত্র 40 মিনিট আগে এই দোকান থেকে চুরি হয়ে গেছে একটা দামি মুক্তো। অথচ দোকানে তখন চুরি করার মতো উটকো খদ্দের ছিল না, সবাই বাঁধা খদ্দের। আদিত্যনাথবাবু যেহেতু খদ্দেররা সবাই বড় মানুষ এবং খদ্দের, তাই কাউকে সার্চ করার সাহস পাচ্ছেন না। এদিকে 1000 টাকার থেকে শুরু করে আরো অনেক হাজার টাকার মাল এবং লক্ষ লক্ষ টাকার মাল তার দোকানে রয়েছে। সেখান থেকে কয়েক হাজার টাকার মুক্ত হারিয়ে যাবে সেটাও সইতে পারছেন না আদিত্যনাথবাবু।
তাই সঙ্গে সঙ্গে কোলাপসিবল আটকে দিয়েছেন তালা এটা, যাতে কেউ বাইরে বেরোতে না পারে। থানায় ফোন করেছেন, পুলিশ এক্ষুনি এসে পড়বে হয়তো। এসে পুলিশ যা করার করবেই। এটার জন্যই দোকানের কর্মচারীরা এত উৎকণ্ঠ। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জাম্বুর প্রশ্নে অবাক হয়ে যান আদিরা। আদিনাথ বাবু একজন 16-17 বছরের অপরিচিত ছেলের মুখে এরকম কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। তাই কিছুটা তাচ্ছিল্যের সুরে জবাব দিলেন, তুমি প্রশ্ন করবে? করো। মনিকাদি তক্ষুনি বলে দিল যে প্রশ্নকর্তা জাম্বু হলো আমার ভাই মানকুর বন্ধু। ও তাই নাকি? এক স্কুলে পড়ে দুজনে? হ্যাঁ। কি প্রশ্ন তোমার, বলো। জাম্বু বলে, চুরি হওয়ার সময় মুক্তোর জিনিস দেখতে বা কিনতে চেয়েছিল কতজন খদ্দের? একজনও নয়। তাহলে চুরি যাওয়া মুক্তোটা কি চুরি হয়েছে শোকেস ভেঙে? না, শোকেস ভাঙবে কেন? শোকেস ভেঙে চুরি বা করবে কে? এমন বোকা আছে নাকি কেউ ভূভারতে? দিনের বেলায় দোকানের মধ্যে শোকেস ভেঙে গয়না চুরি করলে চোর তো ধরাও পড়ে যাবে তখনই। তাহলে চুরি হলো কিভাবে? জাম্বু বলল, চুরি কিভাবে হলো জানলে চোরটাকেই ধরে ফেলতে পারতাম জাপটিয়ে। সেটা জানা নেই বলেই তো সমস্যায় দু চোখে ধুতরা ফুল। জাম্বু বলল, তাহলে আপনি বলছেন চুরি যাওয়া মুক্তোটা শোকেসের ভেতর বাক্সে আটা ছিল, মন্ত্র বলে সেখান থেকে চুরি করেছে কেউ। ঠিক বলেছ, অলৌকিক কোনো মন্ত্রবল ছাড়া ও চুরি হতে পারে না। তাহলে পুলিশ ডেকেছেন কেন? জাম্বু বলল, পুলিশ ডেকেছি? পুলিশেরও তো নানান মন্ত্রতন্ত্র জানা আছে। পুলিশের তো কোনো কিছুই অজানা নেই। আবার পুলিশও তো শিখিয়ে দেয় চুরি বিদ্যের হাত পাকানোর মন্ত্র। বিষ ছাড়া বিষক্ষয় কিসে হবে বলো? যে বাক্সে মুক্তটা ছিল সেটা তাহলে কোনো সময়ই কাউন্টারের উপর আসেনি এবং খোলা হয়নি। জাম্বু বলল, তা কেন হবে না? খোলা হয়েছে, নিশ্চয়ই হয়েছে। বালিগঞ্জ প্লেস থেকে এসেছেন মহিমবাবুর আত্মীয়, নাকি চেনা জানা হবে, তাকে দেখানো হচ্ছিল। জাম্বু বলল, মহিমবাবুকে? হাইকোর্টের জজ মহিমচন্দ্র সিংহ, নামজাদা মানুষ। তারপর? ওই ওনার জন্যই মুক্তোর বাক্সটা খোলা হয়েছিল। তারপর? তারপর আর কি, আমার দোকানের কর্মচারী ভবেশই দেখাচ্ছিল একটা একটা করে, তার মধ্যে আসল মুক্তোটি উধাও। এবার জাম্বু বলল, তার মানে যিনি নিয়েছেন তিনি কোনটা আসল কোনটা কম আসল সেটা বোঝেন। তাই তো মনে হয় আমারও। আপনি নিজে কি তখন সেখানে উপস্থিত ছিলেন? জাম্বু বলল, না, আমি তো আমার চেম্বারে ওদের ডাকাটাকিতে পরে উঠে গিয়েছিলাম। জাম্বু বলল, আপনি কি ভবেশবাবুকে একবার ডাকবেন এখানে? ভবেশ এসে কি করবে? তুমি তো দেখছি ব্যোমকেশ বক্সির মতো জেরা করছো। হ্যাঁ। আমি আর নিজেকে সংযত রাখতে পারিনি, তক্ষুনি বলে উঠি, ও ব্যোমকেশ বক্সির ছেলে। অ্যাঁ? ব্যোমকেশ বক্সির ছেলে? বলো কি? গোয়েন্দার ছেলে? গোয়েন্দা? আমি উৎসাহিত হয়ে উঠি, এত যে চেয়ার চেয়ে লাফিয়ে উঠে দাঁড়াই। আপনি যদি ওকে দায়িত্ব দেন, ও মুক্তচোর ধরেই দেবে। আমি বললাম, দেবেই? বলো কি? এই বয়সে এত ইন্টেলিজেন্ট? বেশ, পরীক্ষা হয়ে যাক। আদিনাথবাবু বেল টিপলেন। একজন কর্মচারী মুখ বাড়ালো দরজাটা ঠেলে। ভবেশকে একটু আসতে বলো তো এখানে। 2 সেকেন্ডের মধ্যে ভবেশবাবুর প্রবেশ এবং জাম্বুর জেরা শুরু। জাম্বু এবার বলল, গোড়া থেকে বলুন তো মুক্তো হারানোর ঘটনাটা।
এবার ভবেশ বলল, উনি এসে বললেন আমি মহিমবাবুর আত্মীয়, বদ্দা পাঠিয়েছেন, একটা মুক্তোর আংটি করে দিতে হবে। ওনার বদ্দা আমাদের দোকানের একজন গণ্যমান্য খদ্দের। আমি তখনই মুক্তোর বাক্স খুলে দেখাতে লাগলো। উনি এক একটা করে দেখেন আর দাম জিজ্ঞেস করেন। আমি দাম বলে যাই। খানিক পরে উনি আমাকে বললেন, এক টুকরো কাগজ দিন তো, লিখি। আমি একটা স্লিপ কাগজ এগিয়ে দিলাম। উনি পকেট থেকে কলম বের করে লিখতে গিয়ে বলেন, যা, কালি গেছে ফুরিয়ে। আমার কাছে দোয়াতের কালি চাইলেন। আমি ক্যাশবাবুর ড্রয়ার থেকে কালির শিশিটা এনে দিলাম। উনি আমার সামনেই কালি ঢালতে গিয়ে থেমে গেলেন। বললেন, ড্রপার থাকলে ভালো হতো, এভাবে ঢাললে তো নোংরা হতে পারে জায়গাটা, কালি পড়ে থাক গিয়ে। এই বলে কলমটা বন্ধ করে পকেটে রেখে দিয়ে বললেন, আপনার ডট পেনটাই দিন। আমি আমার ডট পেনটা এগিয়ে দিলাম। কত ওজনের কোন মুক্তোর কত দাম বলা শুরু করার সঙ্গে সঙ্গেই আমার চোখে পড়ল আসল মুক্তোটা নেই। ভবেশবাবু এবার থামলেন। আমি জাম্বুর দিকে তাকালাম। অবস্থাটা দাবায় কিস্তি হাঁকাবার আগের মুহূর্তের মতো। মনিকাদি দেখে শুনে ঘাবড়ে গেছে। মনিকাদিও জাম্বুর দিকে বিস্ময়ের চোখে তাকিয়ে। আদিনাথবাবুর গোপের আড়ালে চোরা হাসিটার অর্থ এইরকম, যতক্ষণ না পুলিশ আসছে চলুক খানিকটা মজা। জাম্বু মনে মনে কী সব যোগ বিয়োগ গুণ ভাগ করলো ভগবান জানেন। মিনিট খানিক চুপ করে থেকে জাম্বুর প্রশ্ন ভবেশবাবুকে, আপনার কি ওই ভদ্রলোককে সন্দেহ হয়? ভবেশ বলল, কি করে সন্দেহ হবে? দস্তুরের সময় একবারও তো হাত দিয়ে ছুঁইনি একটা কিছু। তাহলে সে আমি স্যার কি করে জানবো বলুন? ভবেশ বলল। জানবো বলল, ঠিক আছে, আপনি যান। ভবেশবাবুর ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর জাম্বো আদিনাথবাবুকে বলল, তাহলে ওই মহিনবাবুর আত্মীয় যিনি, তাকে ছাড়া বাকি সবাইকে তো ছেড়ে দিতে পারেন। নিলে উনি, না নিলে আর কেউ নেয়নি। যেহেতু মুক্ত দেখতে চায়নি তারা কেউই। এবার আদিনাথবাবু বললেন, তা কি করে হয়? পুলিশকে মানে থানায় খবর দিয়েছি। একজনকে রেখে বাকি সকলকে ছেড়ে দিলে পরে পুলিশ এসে আমাকে পেটাবে। এবার জাম্বো বলল, পুলিশ আসার আগেই যদি মুক্তটা পেয়ে যান? তার মানে? জাম্বো বলল, আগে না, আমি শুধু বলছি হারানো মুক্তটা যদি পেয়ে যান পুলিশ আসার আগেই, তাহলে বাকি সবাইকে ছাড়বেন তো? হারানো জিনিস পেয়ে গেলে ছাড়বো না কেন? কিন্তু তোমার কথা আমি বুঝতে পারছি না। আদিনাথবাবু নড়ে চড়ে বসলেন। পরিষ্কার বোঝা গেল তার চোখের তাকানো বদলে গেছে। সামনে জাম্বু না বসে ওর বাবা থাকলে হয়তো পায়ে হাত দিয়ে কিংবা পা দুটোকে চেপে ধরে কাঁদো কাঁদো গলায় বলে উঠতেন, মুক্ত ফিরে পেলে আপনাকে আমি একটা সোনার আংটি দেবো স্যার। তাকানোর ভঙ্গি শুধু আদিনাথ বাবুরই পাল্টায়নি, মনিকাদিও চুম্বকের টানে জাম্বুর দিকে থেকে মুখ ফেরাতে পারছিল না। ইস, এই সময়টায় লুডো থাকলে কি মজাটাই না হতো। সে নিশ্চয়ই বলে উঠত আদিনাথের বাদ দিয়ে। জাম্বু যদি জাম্বু না হয়ে মানকু হতো, আর মানকু অর্থাৎ আমি হতাম জাম্বু, তাহলে পরিষ্কার বলে ফেলতাম, আপনার হারানো মুক্তটা ফিরিয়ে দিলে আমাকে কি পুরস্কার দেবেন বলুন। তবে আমি কোনোদিন জাম্বো হতে পারবো না, সেটাও তো ঠিক। জাম্বো ইজ জাম্বো, ও আনপ্যারালাল। এই মুক্ত চুরির ব্যাপারে এ পর্যন্ত জাম্বু যা জেনেছে আমিও তাই। কিন্তু ও যে কী করে চুরি যে হয়েছে, কে করেছে, এগুলোর ক্লু পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে, আমার তো মাথাতেই ঢুকছে না। ওর মাথাটা বিশ্বকর্মার নিজের হাতে তৈরি, কম্পিউটারের মতো।
আমরা এখন নাটকের তৃতীয় অঙ্কে। টেনশনে আমার বুকে যেন বসেছে জলের পাম্প, তার ঢ্যাপা শুনতে পাচ্ছি। দেখা যাক শেষ দৃশ্য কোন দিকে বাঁক নেয়। এবার জাম্বু বলল, আচ্ছা, মহিমবাবুর এই যে আত্মীয়, তাকে আপনি আগে কখনো দেখেছেন? না, আগে দেখেছি বলে তো মনে পড়ছে না, জাম্বু বলল। তাহলে উনি যে মহিমবাবুর আত্মীয় বা চেনা জানা লোক, সেটা বুঝলেন কি করে? ওর কথায় দোকানে পৌঁছে উনি তো আমার সঙ্গে কথা বললেন কিছুক্ষণ, তাতেই জানলাম মহিমবাবুর খুব কাছের লোক। জাম্বু বলল, মহিমবাবু যে ডানকুনির কাছে মোটর অ্যাক্সিডেন্টে আহত হয়ে এখন পিজিতে, সে কথা উনি নিশ্চয়ই বলেছেন আপনাকে। তাই নাকি? সে কি কথা, না উনি তো সে কথা বলেননি। বললেন কাল উনি দাদার ওখানে গিয়েছিলেন, দাদাই ওকে বলে দিয়েছেন আমাদের দোকানে আসতে। এবার জাম্বু বলল, ঠিক আছে, এখন আপনাকে দুটো কাজ করতে হবে। টেলিফোনটা আমাকে দিন, আর ভদ্রলোককে এ ঘরে ডাকুন। ভদ্রলোক এলে আপনি শুধু খুব বিষণ্ণ মুখ করে বলবেন, কি মশাই, মহিমবাবুর এনজিওড হয়ে পিজিতে, আপনি জানেন না? তারপর আমি যা করার করব। মানকু, তুই ভদ্রলোকে বসতে দিবি। এরপর যা ঘটল সেটা যেন সিনেমার দৃশ্য। জাম্বুর অনেক রকম গুণ জানা ছিল আমাদের, কিন্তু ও যে গ্যারি কুপার কি নাসিরুদ্দিন শাহর মতো বাঘের বাচ্চার অভিনয় করতে পারে টের পায়নি কখনো। সমস্ত ঘটনাটা ঘটতে 3 মিনিটও সময় লাগেনি। কিভাবে কি ঘটল সেটা বলি এবার। টেবিলের মাঝখানে টেলিফোন এগিয়ে দিয়ে আদিনাথবাবু বেল টিপলেন। একজন কর্মচারী মুখ বাড়ালে মহিমবাবুর আত্মীয়কে পাঠিয়ে দিতে বললেন এ ঘরে। কর্মচারী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জাম্বো টেলিফোনের রিসিভারটা কানে ঠেকালো, ডায়াল না ঘুরিয়েই। তার চোখে মুখে তীব্র এক টেনশন। মহিমবাবু সেই আত্মীয় ভদ্রলোকটি ঘরে ঢুকলেন। আমি উঠে দাঁড়ালাম। ভদ্রলোক আমার চেয়ারে বসলেন। ভদ্রলোক যখন বসছেন তখন জাম্বো বলছে, হ্যাঁ, এমার্জেন্সি ওয়ার্ডে। ভদ্রলোক বসতেই আদিনাথবাবুর গলা, কি মশাই, আপনি বলছেন মহিমবাবুর সঙ্গে কাল রাত্রে দেখা হচ্ছে আপনার, অথচ উনি তো পরশু থেকে মোটর অ্যাক্সিডেন্টে হসপিটালে। শোনা মাত্রই ভদ্রলোকের পরিপাটি মুখে এক প্রস্ত কালি লেপে দিল কেউ যেন। তিনি আমতা আমতা করে কিছু বলতে গেলে জাম্বো হাত তুলে কথা বলতে বারণ করলেন। জাম্বো তখন টেলিফোনে কথা বলছে। হ্যাঁ বলুন, কত নম্বর কেবিনে? 1 মিনিট প্লিজ, একটু লিখে নিই। জাম্বো দ্রুত হাতটা বাড়িয়ে দিল ভদ্রলোকের পকেটের দিকে। কলমটা দিন তো, জাম্বো বলল। ভদ্রলোক ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়ে পকেট থেকে কলমটা তুলে দিলে জাম্বোর হাতে। জাম্বো কলমটা নিয়ে লিখতে গেল। লেখা বেরোলো না। সে কলমটা হাতে রেখেই আদিনাথবাবুকে বললেন, লিখে নিন না মেসমশাই, কেবিন নম্বর 710। থ্যাংক ইউ বলে টেলিফোনটা নামিয়ে রাখলো জাম্বো। আমার হাত পায়ে এমন থরথরানি যে স্থির হয়ে দাঁড়াতে পারছি না। জাম্বু তখন কলমটা দেখতে দেখতেই আদিনাথবাবুকে বলল, এই যে মুক্তটা চুরি গেছে তার চেয়েও দামি এটা। হঠাৎ ভদ্রলোক কলমটা জাম্বুর হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্যে হাত বাড়িয়ে দিলেন। জাম্বু যেন প্রস্তুতি ছিল। কলমটা ডান হাত থেকে বাঁ হাতে চালান করে দিল নিমেষে। আর তার গলায় তখন প্রচণ্ড হুঙ্কার, আপনি চুপ করে বসুন। জাম্বু এবার কলমটা এগিয়ে দিল আদিনাথবাবুর দিকে। ভবেশবাবুকে ডাকুন, জাম্বু বলল। ভবেশবাবু ঘরে ঢুকতেই জাম্বু বলল আদিনাথবাবুকে, এবার কলমটা খুলে ভেতরে কি আছে দেখুন। কলম খুলতেই ভেতর থেকে বেরিয়ে পড়লো একটা জলজলে মুক্ত। এবার জাম্বু বলল, ভবেশবাবু, এবার দেখুন তো
এটাই আপনার হারানো মুক্ত কিনা? ভবেশবাবুর মুখে তখন এমন উল্লাস, যেন এইমাত্র খবর পেলেন লটারিতে পেয়েছেন 1,00,000 টাকা। তখন দরজা ঠেলে একজন কর্মচারী জানালো, থানার বড়বাবু এসে গেছেন। এর পরের ঘটনাবলী অনুমানযোগ্য, তবে থানার বড়বাবুর সঙ্গে বেশ আলাপ হয়ে গেল জাম্বুর। ভদ্রলোককে পুলিশের হাতে তুলে দিয়ে জানতে চাইলেন, মহিমবাবুর অ্যাক্সিডেন্টের ঘটনাটা কি সত্যি? জাম্বু বলল, হ্যাঁ, গতকাল কাগজে পড়েছি। ওই খবরটা পড়া না থাকলে এই ভদ্রলোক যে মহিমবাবুর জাল আত্মীয়, অতএব সন্দেহজনক, সেটা মাথায় আসতো না। তবে টেলিফোনের কথা বলাটা ছিল অভিনয়। এবার দারোগা বললেন, উইশ ইউ এ গ্র্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার। ততক্ষণে 4 বোতল থামস আপ এসে গেছে টেবিলে। আমরা উঠতে যাব। মনিকাদি বলে, আমার গয়নাটা রেডি তো? হ্যাঁ, এখনই আসছে। খানিক পরেই একজন কর্মচারী 2টো বাক্স এনে রাখলো টেবিলে। একটা মনিকাদির গয়নার, আর একটা লম্বা মতন। আদিনাথবাবু থানার বড়বাবুকে বললেন, স্যার, সামান্য একটু পুরস্কার, এটা আপনার হাত দিয়ে আমি ওনাকে দিতে চাই। তখন দেখতে পাইনি, তবে অনুমান করেছিলাম ভেতরে কলম। গাড়িতে উঠে দেখলাম দামি পার্কার, সোনালি ক্যাপের। অতি শোকে লোকে যেমন পাথর, মনিকাদি তেমনি অতি বিস্ময়ে বোবা। গাড়িটা যখন ওয়েলেসলির পাশ দিয়ে যখন পার্ক স্ট্রিটের দিকে, তখনই প্রথম মুখ খুলে মনিকাদি, ভাই জাম্বো, তুমি যদি একদিন আমাদের বাড়িতে না আসো তো খুব রাগ করব। আমি ফোন কাটলাম, ওকে একা ডাকলে চলবে না, আমাদের 3 জনকে ডাকতে হবে কিন্তু।